সো টি ব্রেকের পর আবার ফিরে এলাম। আমরা এবারে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কিভাবে আমরা এই জায়গাটা পর্যন্ত এলাম তার একটা ছোট্ট ইতিহাস জানলাম। এইবার আমরা জানবো আমাদের এই সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলগুলো, যে 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের কথা বলা হচ্ছে, সেই 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল কী কী, এবং আমাদেরকে যদি জিজ্ঞাসা করে এই 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল সম্বন্ধে আমরা কিভাবে সেগুলোকে বলবো। আচ্ছা, সো এটা বলার আগে আমি একটু প্রত্যেককে বলবো যে আমি যখনই প্রশ্ন করব তখন তার আনসার তোরা আনমিউট করে বলবি। আচ্ছা, তোরা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। 1 নম্বর গোলটা দেখতে পাওয়া যাচ্ছে? ঠিক বোঝা যাচ্ছে না। 1 নম্বর গোলটা দেখ ভালো করে, একটু জুম করে। 1 নম্বরে লেখা আছে নো পভার্টি। 1 নম্বরে লেখা আছে নো পভার্টি। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের 1 নম্বরের গোল হচ্ছে নো পভার্টি। 2 নম্বর গোল লেখা আছে কি না জিরো হাঙ্গার। 3 নম্বর গোল লেখা আছে কি গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। প্লিজ প্রলয় মিউট ইউর মাইক্রোফোন প্লিজ। নো জিরো হাঙ্গার 2 নম্বর গোল। 3 নম্বর গোল আছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। 4 নম্বর আছে কোয়ালিটি এডুকেশন। 5 নম্বর আছে ক্লাস করছি তো 5 নম্বর আছে কি না জেন্ডার ইকুয়ালিটি। 6 নম্বর আছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এইবার আমাদেরকে হঠাৎ করে যদি জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের 5 নম্বর গোলটা কি, আচ্ছা বলো তো সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের 9 নম্বর গোলটা কি, আমাদের পক্ষে কিন্তু হঠাৎ করে এটা বলা খুব ডিফিকাল্ট যে আমাদের 9 নম্বর গোলটা ঠিক কী। তাই আমি তোদেরকে একটু মনে করার সুবিধার জন্য মানে যতটা সহজভাবে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি। আমি জানি না তো বুঝতে পারবি কিনা। তাহলে 1 নম্বর বলছে নো পভার্টি। এটা মনে রাখার জন্য এরকম করতে পারিস। দেখ, সবার থেকে জীবনে ইম্পর্টেন্ট কি, সবসে বড়া রুপইয়া বলে না, সবথেকে বড় হচ্ছে টাকা। যার কাছে টাকা আছে তার কাছে সব আছে। তাহলে ফার্স্ট দরকার হচ্ছে তোর টাকা, তাই তো? তাহলে আমাদের জীবনে আমরা সবথেকে বেশি যেটাকে গুরুত্ব দিই সেটা হচ্ছে টাকাকে সবথেকে বেশি গুরুত্ব দিই। অর্থাৎ তোর মানি ব্যাগ যদি ভর্তি থাকে তাহলে তোকে আর কেউ গরিব বলতে পারবে না। তো গরিব বলতে পারবে তোর যদি পকেটে টাকা থাকে? আচ্ছা, তোকে যদি তোর যদি টাকা থাকে তাহলে তুই বলতে পারিস যে আমি গরিব নয়। এই রকম পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই যদি এমপ্লয়মেন্ট পেয়ে যায়, সবাই যদি রোজগার করতে পারে, তাহলে আমাদের পৃথিবীতে দারিদ্র বলে জিনিসটা থাকবেই না। আমরা বিপিএল কার্ড জানি, বিলো পভার্টি লাইনের নিচে যারা দারিদ্র সীমার নিচে থাকে তাদেরকে সরকার থেকে একটা কার্ড দেওয়া হয়। সেই কার্ড হোল্ডাররা রেশন দোকানে গেলে কিছু সাবসিডিতে চাল গম এই সমস্তগুলো পায়। কিন্তু এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের কথা বলা হচ্ছে, সেই গোল জেগে স্বপ্ন দেখে যে আমরা 2030 সালের মধ্যে দারিদ্র মুক্ত, গরিবী মুক্ত পৃথিবী তৈরি করব। গরিবী মুক্ত দেশ শুধু নয়, গরিবী মুক্ত পৃথিবী, অর্থাৎ পৃথিবীর কোনো দেশে দারিদ্র থাকবে না। কোনো দেশ যেন নিজেকে আমরা গরিব দেশ এটা বলতে পারে, প্রত্যেকের যেন প্রয়োজনীয় জিনিসপত্র তারা পায়। তাহলে ফার্স্ট গোল নো পভার্টি, অর্থাৎ কোনো দারিদ্র নয়। এবার দেখ, তোর কাছে টাকা এসে গেছে, টাকা এসে গেলে তুই কি করবি? ফার্স্ট তোর কাছে কিছু ছিল না, ঝোলা হাতে বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াতিস,
এখন হঠাৎ করে তোর কাছে প্রচুর টাকা এসে গেছে, ফার্স্ট কাজ কি করবি? টাকা এলে একটা গরিব মানুষ যে নিজে খেতে পারে না, সে প্রথম যাবে খেতে ভালো কোথাও, যে হোটেলে গিয়ে বিরিয়ানি ভালো খাবার দাবার মাছ মাংস করে নিয়ে যাবে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, খাবে তো। ফার্স্ট কাজ হচ্ছে খাওয়া, মানে দ্বিতীয় কাজ হচ্ছে টাকা এসে গেলেই দ্বিতীয় কাজ হচ্ছে খেতে, খাওয়া, ভরপেট খাওয়া। ভরপেট খেয়ে ফেললে তোর কি হবে? তাহলে তোর ক্ষুধা চলে গেল, তাহলে একের সাথে দুইয়ের রিলেশনশিপটা বোঝা গেল। তাহলে নো প্রভার্টি মানে নো হাঙ্গার, জিরো হাঙ্গার, কোনো খিদে নেই। তাহলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে 2030 সালের মধ্যে এমন পৃথিবী তৈরি করা যেখানে কোনো মানুষকে আধ পেটা খেয়ে বা না খেয়ে থাকতে হচ্ছে, এই জিনিসটা যেন না হয়। প্রত্যেকটা মানুষ যেন ভরপেট খেয়ে জীবন কাটাতে পারে। জিরো হাঙ্গার হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের 2 নম্বর লক্ষ্য। তাহলে 1 নম্বর লক্ষ্য কি? সবসে বড়া রুপইয়া, সবসে বড়া রুপইয়া, মনে রাখার জন্য মনে রাখ, সবসে বড়া রুপইয়া। তাহলে নো পভার্টি। তারপরে 2 নম্বর হচ্ছে টাকা এলে খাবো আগে, টাকা এলে খাবো আগে, খেলে যাবে ক্ষুধা, নো হাঙ্গার, জিরো হাঙ্গার। এবার হাঙ্গার কেটে গেল, খাওয়া খেয়ে নেওয়ার পর তারপরে তোকে কি করতে হবে? খেলে তোর স্বাস্থ্যের উন্নতি হবে, স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, তাহলে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, তোর স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে, খিদে মিটে গেলে তোর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, মন চনমনে থাকবে। তাহলে তোর গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, তুই ভালো থাকছিস, ভালো আছিস, তোর দারিদ্র নেই, তোর পেটে দুবেলা খাবারের কোনো সমস্যা নেই। তাহলে তুই নিশ্চিন্তে বলতে পারিস যে আমি স্বাস্থ্যের দিক থেকে ভালো আছি, মনের দিক থেকে ভালো আছি এবং আমি ভালো আছি, এই কথাটা বলতে কোনো দ্বিধা থাকবে না। 2030 সালে আমাদের 3 নম্বর টার্গেট হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। ওকে, এবার তোর স্বাস্থ্য ভালো, টাকা আছে তোর কাছে, 1 নম্বর তোর কাছে টাকা আছে, মানে তোর তুই গরিব নয়। 2 নম্বর তুই খেয়ে দে ভালো আছিস, 2 এবং 3 খেয়ে দে ভালো আছিস, তোর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এইবার তোর কি কাজ হবে? খাওয়া দাওয়ার পর তোর মা তোকে ঠেলা গোজা দিয়ে বল, ভাই যা এবার স্কুলে যা, তাই তো? স্কুলে পাঠাবে তো? চলো ঘন্টা বাজে গেছে, अब स्कूल चले हम बच्चों, बैग उठाओ और स्कूल चलो। তাহলে স্কুল চলে হাম, আমরা স্কুলে যাব খাওয়া দাওয়া করে। এইবার স্কুলে গেলেই তো হবে না, স্কুলে গিয়ে দেখলাম মাস্টারমশাই নেই, অফিসে স্কুলে তালা বন্ধ, বেঞ্চ ভাঙা, বোর্ড নেই, পড়ার বই নেই, এই নেই ওই নেই সেই নেই। এই রকম স্কুল, এই রকম কলেজ আমরা চাই না। আমরা যা চাই তা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ শুধু এডুকেশন নয়, আমরা চাই কোয়ালিটি এডুকেশন, যেখানে একটা বাচ্চা খেয়ে দে যখন স্কুলে যাচ্ছে, সে তাকে শেখানোর জন্য শিক্ষক পাবে, তার কাছে বই থাকবে, তার কাছে ব্ল্যাকবোর্ড বা অন্যান্য যা টিচিং এলিমেন্টস, পড়ানোর জন্য যা যা TLM লাগে, টিচিং লার্নিং মেটেরিয়ালস লাগে, সেগুলো স্কুলে থাকবে। স্কুলে একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার থাকবে, জল থাকবে, বাথরুম থাকবে, ছেলে মেয়েদের বসার জায়গা থাকবে, অর্থাৎ সমস্ত ফেসিলিটিস থাকবে। স্কুল কলেজ যাই হোক না কেন, এডুকেশান যেখানেই পাবো আমরা, সেই এডুকেশান যেন কোয়ালিটি মেনটেন করে, কোয়ালিটি অ্যাসিওর করতে হবে। তাহলে তার জন্য কি রয়েছে? তার জন্য সরকারকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের এই যে উচ্চশিক্ষা, যারা কলেজ এডুকেশানটার কোয়ালিটি নির্ধারণ করবার জন্য সরকার থেকে একটা অ্যাক্রিডেশন সার্টিফিকেট দেওয়া হয় প্রত্যেকটা কলেজকে। ন্যাক, ন্যাশনাল অ্যাক্রিডেশনের যে সার্টিফিকেট, ন্যাক যেটা হয়, সেই ন্যাকে প্রত্যেকটা কলেজকে একটা করে র্যাঙ্ক দেওয়া হয় যে তোমার কতটা ইনফ্রাস্ট্রাকচার ভালো, তোমার কতটা পড়াশোনা ভালো হয়, সেই অনুসারে তুমি ABC এরকম বিভিন্ন গ্রেড পাবে। ঠিক আছে, এই রকম কোয়ালিটি মনিটরিং করতে হবে সরকারকে। তাহলে 4 নম্বর হচ্ছে আমাদেরকে এনশিওর করতে হবে, স্কুলগুলোতেও DI অফিস থেকে ভিজিট হয়, প্রাইমারিতে SI অফিস থেকে ভিজিট হয়,
এবং বিভিন্ন রকমের স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে, যাতে স্কুলে মিড ডে মিল থেকে শুরু করে এই জুতো দেওয়া, স্কলারশিপ দেওয়া, দিস স্কিম বা এই সমস্ত উন্নয়নমুখী পদক্ষেপগুলো কি করবে না কোয়ালিটি এডুকেশানকে এনশিওর করবে। ওকে, এবার স্কুলে চলে গেছিস তুই, স্কুলে গিয়ে কি করলি? স্কুলে গিয়ে কি করছিস? না আমি মেয়েটার সাথে কথা বলবো না, মেয়েটার সাথে কথা বললে মেয়েদের সাথে কথা বলে নাকি, আমি ওর সাথে মিশবো না, এরকম যদি করিস তাহলে তোর পড়াশোনা করে না করে ঘরে বসে থাকা অনেক ভালো। তার মানে তোকে শিক্ষা তোর মধ্যে চেতনার বিকাশ আনতে পারেনি, শিক্ষা তোর মধ্যে জড়তা কাটাতে পারেনি, ওই শিক্ষা তুই ফেলে দিয়ে আয়। তাহলে যে শিক্ষা তোকে জেন্ডার ইনইকুয়ালিটি থেকে বের করতে পারবে না, সেই শিক্ষা খুব ভয়ঙ্কর। তাহলে আমরা যখন স্কুলে যাব 5 নম্বর অবশ্যই আমাদেরকে স্কুলে যাওয়ার পরে আমরা কখনো নারী পুরুষ ছেলে মেয়ে এই ভেদাভেদে যাব না। সব সময় মাথায় রাখতে হবে যে যা দেখুক সবাই দেখবে নারী পুরুষ, একজন শিক্ষিত মানুষ দেখবে শুধুই মানুষ, অর্থাৎ আমার যে সহপাঠী বা যে সহপাঠিনী সে কি জেন্ডারে সেটা দেখব না, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কোনো ট্রান্সজেন্ডার হতে পারে, অন্য কোনো রকমের হতে পারে কিছু, আমি একজন মানুষ হিসেবে তাকে ট্রিট করব, তবে গিয়ে আমার শিক্ষাটা কমপ্লিট হবে। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল বলছে জেন্ডার ইকুয়ালিটির কথা, অর্থাৎ এখানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার যাই হোক না কেন, each and everybody have the equal opportunity to get the all facilities. ওকে, তুমি ছেলে হও, মেয়ে হও, ট্রান্সজেন্ডার হও, যা খুশি হও, তুমি সরকার থেকে একটা মেলের জন্য যা ফেসিলিটিস থাকবে একটা ফিমেলের জন্যও তাই ফেসিলিটিস থাকবে, একজন ট্রান্সজেন্ডারের জন্য তাই ফেসিলিটিস দিতে হবে, সবাইকে ইকুয়াল ফেসিলিটিস দিতে হবে, তবে গিয়ে আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বলতে পারবো। এবং এটা আমাদেরকে 30 সালের মধ্যে 2030 সালের মধ্যে এই জায়গায় পৌঁছাতেই হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে 6। তাহলে 1 থেকে 5 একবার রিভাইজ করে নিই। 1 থেকে 5 একটা সিকোয়েন্সিয়াল আছে। ফার্স্ট 1 নম্বর सबसे बड़ा रुपया, सबसे बड़ा रुपया, रुपया টাকা থাকলে নো পভার্টি। তারপরে টাকা এসে গেল 2 নম্বরে কি হবে? ভালো খাওয়া দাওয়া, নো হাঙ্গার, জিরো হাঙ্গার। 3 নম্বরে কি হবে? খাওয়া হয়ে গেলে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। তারপরে 4 নম্বরে কি হবে? খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালো স্বাস্থ্য হয়ে গেছে, তারপরে কি হবে? ভালো কোয়ালিটি এডুকেশন। হ্যাঁ, তারপরে 5 নম্বরে কি হবে? কোয়ালিটি এডুকেশনের পর আমরা কি করব জানবো? জেন্ডার ইকুয়ালিটি। বাহ, এই তো ফার্স্ট ক্লাস। মনে থাকবে এবার 5টা পরপর, 5টা মনে থাকবে বাবা, সব একদম সুন্দরভাবে মনে থাকবে তো? আচ্ছা, এইবারে আমরা আসি 6 নম্বরে। 6, ছি, তুই এত নোংরা জায়গায় থাকিস, তোদের বাথরুমটা এত অপরিষ্কার, তোর রুমটা এত নোংরা, তোর ক্লাসরুমটা এত আবর্জনা। 6, ছি, মনে রাখ। তাহলে ছি থেকে এসেছে, যখন ছি এসে যাচ্ছে তুই বলতে পারিস যে না, ছি করা যাবে না, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। মানে ছি থেকে তোর যখনই ছি এসে যাবে তখন সেখানে পরিষ্কার করতে লেগে যাবি। তাই জন্য আমরা বলছি সব সময় আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে পরিশুদ্ধ জল দিতে হবে। প্রত্যেকের জন্য যে জলটা দেওয়া হবে সেই জলটা যেন পরিশুদ্ধ জল হয়, ক্লিন ওয়াটার হয়, এবং পয়ঃপ্রণালী ব্যবস্থা যেটা স্যানিটেশন, সেই স্যানিটেশন সিস্টেমটা যেন খুব ভালো হয়। বাথরুম নোংরা, বাথরুম নেই, মাঠে ঘাটে পায়খানা করছে, হ্যাঁ, যেখানে সেখানে থুতু ফেলছে, মূত্রত্যাগ করছে, মলত্যাগ করছে, এই রকম পৃথিবী নয়। ওয়েল স্যানিটেশন যুক্ত পৃথিবী, ওয়েল ওয়াটার থাকবে, ক্লিন ওয়াটার থাকবে, টয়লেটে জল থাকবে। এই যে স্বচ্ছ ভারত অভিযান, দিস ইজ দ্য ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটাতে আমরা ক্লিন ইন্ডিয়ার কথা বলছি, একটা নির্মল ভারতবর্ষের স্বপ্ন দেখছি। 2030 সালের মধ্যে আমাদেরকে নির্মল পৃথিবী বানাতে হবে। লক্ষ্যটা বোঝা গেছে? 6 থেকে ছি, আর ছি মানেই
পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ঠিক আছে, এবার দেখ 7 নম্বর 7 নম্বরটা একটা কি, 7টাকে তুই যদি একটা ল্যাম্প পোস্টের মতন ভাবিস, দেখ 7-এর স্ট্রাকচারটা ল্যাম্প পোস্টের মতন না, 7 লম্বা দাঁড়িয়ে আছে, আর ওই 7-এর যে ওপরের দিকের যে অংশটা, ওই ওখান থেকে একটা বাল্ব ঝুলিয়ে দে, লাইট ঝুলিয়ে দে, তাহলে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, অর্থাৎ আমাদেরকে বিদ্যুৎটাকে দিতে হবে সবাইকে, প্রত্যেকটা বাড়ি বাড়ি বিদ্যুৎ থাকবে, কেউ অন্ধকারে হারিকেন জেলে বসে থাকবে না, প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ থাকবে, প্রত্যেকটা রাস্তাঘাটে আলোকিত থাকবে, প্রত্যেকটা জায়গা আলোকিত থাকবে, অর্থাৎ আমরা আর অন্ধকারে থাকবো না, অন্ধকারে বসে হারিকেন জেলে আমরা পড়াশোনা করব না, আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের এনার্জি বা বিদ্যুৎ যেন আমরা পাই, এবং সেই বিদ্যুৎটা কিন্তু পরিবেশ বান্ধব বিদ্যুৎ হতে হবে। এখানে সৌরশক্তি বা বায়ু শক্তি এইগুলোর ওপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ ক্লিন এনার্জি যেটা অ্যাফোর্ডেবল, অর্থাৎ আমরা যে এনার্জিটা খুব সহজে পেয়ে যাব বা খুব কম খরচে পাবো, সেই এনার্জির কথা বলা হয়েছে। 7 নম্বর হয়ে গেল, 6-7 হলো। এরপরে 8টাকে দেখ, 8টা দেখতে ও পা করে দে, দেখি চারদিক থেকে 3টে করে 6টা পা বের করে দে, দেখতে অনেকটা মাকড়সার মতন লাগছে না? মাকড়সার মতন লাগবে 8-এর চারিদিকে যদি পা করে দেওয়া হয়, 8-এর চারিদিকে পা করে দিলে মাকড়সার মতন লাগবে, আর মাকড়সা ইজ এ গুড এক্সাম্পল অফ ডিসেন্ট ওয়ার্ক। মানে মাকড়সা, তোরা ওই সম্ভবত রবার্ট ব্রুসের একটা গল্প ছিল না, যে অনেকবার হেরে যেত, বারবার হেরে যেত, একটা গুহার মধ্যে বসেছিল, হ্যাঁ, সেই গুহাতে একটা মাকড়সা, হ্যাঁ মাকড়সা জাল বুনতো, বারবার ফেলিওর হচ্ছিল, বারবার পড়ে যেত, আবার হতো, যুদ্ধ করার সময় হেরে গিয়ে এসে বসেছিল দুঃখে, হ্যাঁ রবার্ট ব্রুসেরই গল্প সম্ভবত, হ্যাঁ ওই অন্ধকারে বসেছিল ওই ইয়েটা। তো ও দেখলো কি, যে ওই মাকড়সাটা বারবার হেরে যাচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে ও নিষ্ঠার সঙ্গে কাজ বন্ধ করেনি, কিন্তু ও জাল বারবার হেরে যাচ্ছে, আবার চেষ্টা করছে করে একটা সময় ও সাকসেসফুল হলো। তাহলে ডিসেন্ট ওয়ার্ক তোর ইকোনমিক গ্রোথ নিয়ে আসবে। তুই যদি সততার সঙ্গে কাজ করে যাস, তুই যদি ভালো কাজ করে যাস, নিষ্ঠার সঙ্গে কাজ করে যাস, তাহলে তোর ইকোনমিক ডেভেলপমেন্ট, তোর মানে আই মিন টু সে ইন্ডিভিজুয়াল টু একেবারে কান্ট্রি টু পৃথিবীর যে কোনো জায়গাতে ভালো কাজ যে দেশ করে, ভালো কনসিস্টেন্সির সঙ্গে কাজ যারা করে, তাদের ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট হবেই। জাপান একটা তাদের সবথেকে বড় এক্সাম্পল, ইসরায়েল তাদের একটা সবথেকে বড় এক্সাম্পল। আজকে জাপানের কথা চিন্তা কর, জাপান মানে হিরোশিমা নাগাসাকি হয়ে যাবার পর আজকে শুধুমাত্র তাদের ডেডিকেশন এবং ডিসেন্ট ওয়ার্ক দিয়ে আজকে ডেভেলপমেন্টে চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েল, ইহুদিরা বারবার পৃথিবীতে অবলুপ্তির পথ থেকে নিজেদেরকে স্ট্রাগল করে আজকে শুধুমাত্র নিজেদের অধ্যাবসায়, যোগ্যতা এবং ভালো কাজ দিয়ে আজকে একটা নিজেদের আইডেন্টিটি তৈরি করতে পেরেছে, পৃথিবীর একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তাহলে ডিসেন্ট ওয়ার্ক ডেফিনেটলি ব্রিংস ইউ গুড ইকোনমিক গ্রোথ, নট অনলি ইকোনমিক গ্রোথ, সমস্ত রকমের গ্রোথ হবে যদি ভালো কাজ করা যায়। ওকে, তাহলে 8 বোঝা গেল। এরপরে 9, ইন থেকে আসে ইনোভেশন, ইন থেকে আসে ইন্ডাস্ট্রি, ইন থেকে আসে ইনফ্রাস্ট্রাকচার। তাহলে 9 প্রথমেই মনে রাখবি, 9 ইন মানে ইনোভেশন, অর্থাৎ যে কোনো জায়গায় যদি দেশে ইনোভেশন হয়, আবিষ্কার হয়, তাহলে নতুন আবিষ্কার হলে সেই জায়গার সেই উৎপাদনের প্রোডাকশান কস্ট কমে যাবে, নতুন ইনোভেশন হলে প্রোডাকশান কস্ট কমবে, প্রোডাকশান কস্ট কমলে ইন্ডাস্ট্রি বাড়বে, ইন্ডাস্ট্রি বাড়লে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হবে, প্রত্যেকটার সাথে রিলেটেড। না ইনোভেশন, ইন্ডাস্ট্রি
অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ক্লিয়ার? ইনোভেশন, যেমন ধর আজকে আমরা এই যে যেটা ধর বিদ্যুতের যে আবিষ্কার, বা আজকে ধর যদি আমরা ধরে নিই যে এই যে আকরিক লোহা থেকে মানে স্টিল তৈরির যে পদ্ধতিটা আবিষ্কৃত হয়েছিল বলে তবে গিয়ে লৌহ ইস্পাত শিল্প ডেভেলপ করেছে। লৌহ ইস্পাত শিল্প ধর জামশেদপুরে ডেভেলপ করলো, সেই জন্য জামশেদপুর যেটা আগে একটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে জঙ্গল ছিল, সেটা আজকে কতটা ডেভেলপ হয়েছে, কত রাস্তাঘাট, রেল লাইন থেকে শুরু করে কত ইনফ্রাস্ট্রাকচার। আজকে টাটার নগর যদি চলে যাস, হ্যাঁ, জামশেদপুরে যদি চলে যাস, তাহলে তুই দেখতে পাবি প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে ইনোভেশন হচ্ছে মাদার অফ ইন্ডাস্ট্রি, আর ইনোভেশন হলে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে, আর ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য দরকার হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তাহলে না ইন ওকে। এরপরে দেখ 10 10 बस 10 माने बस, बोले ना बस करो यार, कितना बकते हो, कितना खराब काम कर रहे हो, गंदा काम कर रहे हो, बस करो अभी तो बस करो, মানে স্টপ। যখন কোনো কিছু এক্সেসিভ লেভেলে খারাপ হয়ে যায় তখন বলে বাস করো, আর নয়। এখনকার জেনারেশনে আমরা দেখবি কি যে জেন্ডার ইকুয়ালিটির কথা আমরা খুব করে বলি, তার মানে কি জেন্ডার ইনইকুয়ালিটি ছিল বলেই জেন্ডার ইকুয়ালিটির কথা বলতে হচ্ছে। এখনও গ্রামের দিকে বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, মেয়েটার জন্মদিন পালন হয় না, ছেলেটার জন্মদিন ধুমধাম করে পালন করা হয়। মেয়েটাকে খারাপ খাবার দেওয়া হয়, ছেলেটাকে ভালো খাবার দেওয়া হয়। বাড়িতে মাছ এলে, মাংস এলে ছেলেটাকে বেশি খাবার দেওয়া হয়, মেয়েটাকে কম খাবার দেওয়া হয়। বাস করো ইয়ার, তোমার ছেলেটাও তোমার সন্তান, মেয়েটাও তোমার সন্তান। বাবা মা তোমরা যদি এই রকম ইনইকুয়ালিটির কথা বলো, সোসাইটি তো তোকে আরও পায়ে ফেলে মারবে, তাই না? তাহলে এখানে দরকার রিকোয়ার্ড ইকুয়ালিটি বা রিডিউস ইনইকুয়ালিটি। শুধু কি জেন্ডার ইকুয়ালিটিটাই দরকার? শুধু কি জেন্ডার ইকুয়ালিটির কথাই আমরা বলবো? জেন্ডার ইকুয়ালিটির কথা তো আমরা আগেও বললাম। নট অনলি জেন্ডার ইকুয়ালিটি, ধনী দরিদ্রের ইকুয়ালিটি দরকার। আজকে দেখ, যে মানুষটা গরিব মানুষ, প্রশাসনের কাছে সে একটা বিচার চাইতে যাবে, সে গরিব বলে সে বিচার পাবে না। গরিব বলে একটা থানা পুলিশের কাছে যাবে, তাকে দূর করে তাড়িয়ে দেবে। আর একটা জায়গায় কেউ একটা টাকা পয়সা তার বেশি আছে বলে, ধনী বলে, সে সমস্ত ফেসিলিটিস পেয়ে যাচ্ছে। কেন ভাই? এবারে তো বন্ধ কর এগুলোকে এবারে বন্ধ কর, প্লিজ স্টপ। এই ইনইকুয়ালিটিটা বন্ধ করা দরকার আছে। আমার টাকা আছে বলে আমি সমস্ত ক্ষমতা পাবো, সমস্ত ফেসিলিটিস পাবো, আর যার টাকা নেই, যে গরিব মানুষ, যার ক্ষমতা নেই, যার প্রভাব প্রতিপত্তি নেই, সে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। নো, রিডিউস ইনইকুয়ালিটি। বোঝা যাচ্ছে তো? আবার দেখ সোসাইটির মধ্যে যদি আমরা দেখি, সব সোশ্যাল ক্লাস কি ইকুয়ালিটি পায়? আজকে দেখ, খারাপ লাগলেও শুনতে কথাটা, আজকে আমরা যে ইন্ডিয়াতে কাস্ট সিস্টেম রয়েছে, সেই কাস্ট সিস্টেমে যারা আপার ক্লাস পিপল রয়েছে, ধর ব্রাহ্মণ বা অন্য কাস্টের যারা পিপলসরা রয়েছে, আর যারা দলিত সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের কথা চিন্তা কর। এখনও পর্যন্ত স্টিল নাও ভারতবর্ষের এমন অনেক দেশ রয়েছে যেখানে দলিত সম্প্রদায়ের মানুষদেরকে বড় উঁচু সম্প্রদায়ের মানুষরা বাড়িতে ঢুকতে দেয় না, মন্দিরে ঢুকতে দেয় না, তাকে এক জায়গা থেকে কুয়া থেকে জল নিতে দেয় না। কেন হবে এই জিনিসটা? সো স্টপ দিস ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটিটাকে বন্ধ করবার জন্য বাস ইনাফ ইজ ইনাফ, বাস করো, নো ইনইকুয়ালিটি।
প্লিজ নো ইনইকুয়ালিটি। বাই 2030 সালের মধ্যে পৃথিবীতে আর কেউ যেন না বলতে পারে যে আমি ধনী বলে বা আমি গরিব বলে আমি এটা পেলাম না, আমি দলিত বলে আমি এটা হলো না, আমি মহিলা বলে আমি এই থার্ড জেন্ডার বলে আমার এই সুযোগ থেকে আমি বঞ্চিত হয়েছি না। ওকে, এইবার 11টা দেখ, দুটো এক আছে না, 1 এবার দুটো এক মানে একটা রাস্তা হয়ে যায়, দুটো এক দিয়ে একটা রাস্তার মতন লাগছে না দেখতে খানিকটা, রাস্তার মতন, রাস্তাটা রাখলে লাগে না। এবার রাস্তা মানে কি, রাস্তা মানে সেটা যাচ্ছে কোনো শহরে যাচ্ছে। এবার চলো শহরে, সেই শহরটা কেমন শহর হবে? সেই শহরটা টাকির মতন শহর হবে না, হাসনাবাদের মতন শহর হবে না, সেই শহরটা হবে একটা সাস্টেনেবল সিটি। সেই শহরটা হবে একটা সাস্টেনেবল সিটি। সাস্টেনেবল সিটি মানে যে শহরটা পরিবেশ বান্ধব, স্মার্ট সিটির কনসেপ্ট তোরা জানিস, তোরা গ্রিন সিটি কনসেপ্ট মোটামুটি জানিস, যেখানে পর্যাপ্ত পরিমাণে খোলা জায়গা রয়েছে, গাছগাছালি রয়েছে, জলাশয় রয়েছে, আবার বাড়িও রয়েছে। আজকে তুই নিউ টাউনে চলে যা, আর একই রকমভাবে তুই বড় বাজার চলে যা, দুটোই তো আমাদের কলকাতা মহানগরীর মধ্যে পড়ে। তুই নিউ টাউনটায় ভালো লাগবে না বড় বাজারে ভালো লাগবে, ডালহৌসিতে ভালো লাগবে বলতো? আমরা চাই না ওই রকম ধর্মতলার মতন শহর, ডালহৌসির মতন জায়গা চাই না শহরের। আমরা চাই শহর হবে নিউ টাউনের মতন প্ল্যান, যেখানে ফাঁকা জায়গাও থাকবে, আবার জলাশয়ও থাকবে, আবার বাড়িঘরও থাকবে, হাসপাতাল থাকবে, বিল্ডিং থাকবে, অফিস আদালত থাকবে, কিন্তু প্রত্যেকটা খুব সাস্টেনেবলভাবে ইউজ করবে। তাহলে আমরা বলছি কি, সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ। বোঝা গেছে 11? এর পরে আছে 12 কি, 12 বলে না তোর, আরে তোর তো 12টা বেজে গেছে। 12টা কখন বাজে মানে ফুটে গেলে তখন বলে 12টা বেজে গেছে, তোর আর কিছু হবার নয়, তো 12টা বেজে গেছে, ঠিক আছে? যখন 12টা বেজে যায় কারো, তারপরে তাকে চেষ্টা করতে হয় আমাকে এবার ভালো হতে হবে, তাই না? তোর 12টা বেজে গেছে, তো বললাম যে বাবা তোর 12টা বেজে গেছে, এবার একটু ভালো হওয়ার চেষ্টা কর অন্তত। নিজের লাইফটার তো 12টা বাজিয়ে দিয়েছো, এবার একটু ভালো হও। তাহলে 12 বাজ গিয়ে যখন হয়ে যায় তখন তো হতে হবে রেসপন্সিবল, কি লেখা আছে, রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশান। অর্থাৎ তোকে এবারে একটু বুঝে শুনে খেতে হবে আর খাওয়ার জন্য উৎপাদন করতে হবে, মানে রেসপন্সিবল হতে হবে। দেখ এখন আমরা যেটা করছি এটা কি খুব রেসপন্সিবল কাজ করছি? চিন্তা করে দেখ তো, তোরা যে কলেজ যাস, কলেজে ইলেকট্রিক কনজিউম করিস তো, তোরা ইলেকট্রিক ব্যবহার করিস তো? বিরাট বড় হল রুম, 14খানা পাখা, 4 জন স্টুডেন্ট, 14খানা পাখা চলছে, 20খানা লাইট জ্বলছে, আর ওই হল রুমে স্টুডেন্ট আছে 4 জন। 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছিস তো, তুই টাকা দিচ্ছিস, ইউজ করছিস, দ্যাটস ফাইন, তোর টাকা দিচ্ছিস, ব্যবহার করছিস, কিন্তু চাইলেই কি তুই মিসইউজ করতে পারিস? একটু অন্তত বুঝে শুনে ব্যবহার কর। তাই জন্য বলছে রেসপন্সিবল কনজামশান, কারণ কনজামশানটা যদি তুই রেসপন্সিবলি না করিস, আগামী দিনে তুই কিন্তু দেশের 12টা বাজিয়ে দিবি, ভবিষ্যতের 12টা বাজিয়ে দিবি। তোর নাতি যদি ওই কলেজে পড়তে আসে, হিঙ্গলগঞ্জ কলেজে, সে দেখবে পাখা আছে, লাইট আছে, কিন্তু ঘোরে না, আলো দেয় না, দাদু সব ফুটিয়ে দিয়ে চলে গেছে। তাহলে তখন তোকে গিয়ে বলবে যে দাদু সব ইলেকট্রিক তো তুমি 12টা বাজিয়ে এসেছো, আমি আর এসে কি পাচ্ছি কলেজে? কিছুই তো নেই, গরমে ঘেমে মরছি, সবই তো তোমরা 12টা বাজিয়ে এসেছো। তাহলে এবার অন্তত একটু বোঝ, রেসপন্সিবল কনজিউমার হ। রেসপন্সিবল কনজিউমার যখনই হয়ে যাবি, তখন তোর প্রোডাকশানটাও কমে যাবে ন্যাচারালি। তোর যদি বুঝে শুনে তুই খরচ করিস, অপচয় না করিস, তাহলে তোকে সাপ্লাই দেওয়ার জন্য যে প্রডিউসার, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র বা বজবজের যে বিদ্যুৎ কেন্দ্র, তাহলে ওরা কী করবে? প্রোডাকশানটা কমিয়ে দেবে। ডিমান্ড কমে গেলেই প্রোডাকশান কমে যাবে, রেসপন্সিবল কনজামশান হবে, কম পরিমাণে সম্পদ ব্যবহার হবে। ওকে, 12টা বেজে গেছে, এবারে বাস করো।
এবারে একটু রেসপন্সিবল হও, এবারে একটু ভালো হও বাবা। অনেক 12টা বাজিয়ে দিয়েছো নিজের দেশের লাইফের, অনেক 12টা বাজিয়েছো, এবার একটু একটু ভালো হও। এরপরে হচ্ছে 13 মানে হচ্ছে 13। এই পৃথিবী না তোর না আমার, না তেরা है ना मेरा है, ये हमारा सबका है। ये ना तेरा है ना मेरा है, ये हम सबका है। তাই আমাদেরকে এমন কিছু করতে হবে যা আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের সবার জন্য। ক্লাইমেটিক অ্যাকশন, অর্থাৎ আমরা সবাই এখন কনসার্ন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। গ্লোবাল যে ক্লাইমেটিক ফেনোমেননসগুলোর হচ্ছে সেইগুলো নিয়ে আমরা খুব চিন্তিত। গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন হোল, এগুলো নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। এই সমস্যা না আমেরিকার, না ভারতবর্ষের, না পাকিস্তানের, না বাংলাদেশের, না রাশিয়ার, না চায়নার। এই সমস্যা আমাদের পৃথিবীর গ্লোবাল ইস্যু। এগুলো ক্লাইমেট একটা গ্লোবাল ইস্যু। তাই 13-এ আমাদেরকে এমন কিছু ক্লাইমেটিক অ্যাকশনস নিতে হবে যেগুলো গ্লোবালি ফ্রুটফুল। তেরা না মেরা, অল, সবাই মিলে আমাদেরকে ক্লাইমেটিক অ্যাকশনস, কিছু ক্লাইমেটকে বাঁচানোর জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে। বোঝা গেছে? এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে 14, লাইফ বিলো ওয়াটার। লাইফ বিলো ওয়াটার, তাই তো? জলবায়ুর পর দেখ, পৃথিবী না তোর না আমার, পৃথিবীটা কুকুর বেড়ালেরও, পৃথিবীটা গাছপালারও, পৃথিবীটার মাছেরও, পৃথিবীটা কেঁচো জোঁক শামুকেরও, সবার। তাহলে যে প্রাণীটা জলে বাস করছে তার কথা ভাববো না কেন? সে কি দোষ করেছে? আমি যদি পৃথিবীটাকে খারাপ করে দিই তাহলে তো তারও সেও অবলুপ্ত হয়ে যাবে। এই যে আজকে আমরা কি হলো রে? দাঁড়া এক সেকেন্ড, একটু বন্ধ হয়ে গেল কেন? লেফট দেখাচ্ছে অনেকক্ষণ। কি আমি ইউজ করিনি, মানে নাড়াচাড়া করিনি বলে নাকি লেফট দেখানোর কথা নয় তো? বাবা, এখনো লেফট দেখাচ্ছে? না, এই তো আজই দেখাচ্ছে। দাঁড়া, স্ক্রিন শেয়ারটা আবার যাই একবার করি। হয়েছে? এসেছে? তাহলে যেটা লাইফ বিলো ওয়াটার, ফোর্ট মানে একটা দুর্গ ভাব, যে দুর্গটায় মাছ বা অন্যান্য জলচর প্রাণীরা থাকে। একটা দুর্গ, ধর কৃষ্ণের দ্বারকা নগরী, সেটা কোথায় চলে গেছে? জলের তলায় চলে গেছে। তার মধ্যে এখন মাছ টাছ বাস করে, এখন আর কৃষ্ণ থাকে না, তাই না? তাহলে ফোর্ট ইন ওয়াটার। তাহলে আমাদেরকে 14-এ কী করতে হবে? ইন মানে ইন ওয়াটার 14, জলের তলায় যারা রয়েছে তাদেরকে ভালোভাবে রক্ষা করতে হবে, তাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথাও আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু জলের কথা চিন্তা করলেই হবে না, আমাদেরকে 15 আগস্ট কোথায় পতাকা তোলা হয়? ডাঙায় তোলা হয়, জলে তোলা হয়, ল্যান্ডে তোলা হয়, তাই তো? তাহলে লাইফ ইন ল্যান্ডে তোলা হয় তো পতাকা। 15 ল্যান্ডে তোলা হয়। আমাদেরকে ওই ডাঙায় যারা থাকে, অর্থাৎ উদ্ভিদ থেকে শুরু করে অন্যান্য প্রাণী, সেই ডাঙার প্রাণীদেরকেও ভালো রাখতে হবে, তাদের ডেভেলপমেন্টের কথাও আমাদেরকে চিন্তা করতে হবে। ওকে, তাহলে 15 হয়ে গেল। আর তারপরে কি আছে? 16 বলে না, সুইট 16, মানে কি? তোর বয়স যতক্ষণ না পর্যন্ত 16 বছর হচ্ছে, তুই না এই 16 বছর হয়ে যাওয়ার না সুইট 16 কেন বলে না? এই বয়সটায় মানুষ একটু একটু করে, বাচ্চারা একটু একটু করে বুঝতে পারে, ভালো মন্দ এগুলো বোঝার। এর আগে পর্যন্ত তো তারা
সেই অর্থে অত কিছু বুঝতো না। পিস পিস জাস্টিস, হ্যাঁ, বন্ডিং, স্ট্রং ইনস্টিটিউশন, এইগুলো সম্বন্ধে এদের ধারণা ছিল না। এখন তোরা কলেজে পড়িস, তোরা জানিস কতটা ভালো থাকার জন্য কতটা পিসের দরকার, জাস্টিসের কতটা দরকার, এগুলো তোদের আইডিয়া রয়েছে। হ্যাঁ, কিন্তু এই আইডিয়াটা তোর 16 না হলে তো এইটা সম্ভব না। তাহলে 16 থেকে মনে রাখ, সুইট 16, যখন মানুষের পিস জাস্টিস এগুলোর আইডিয়া আসছে, সেইখানে বলছে কি না 16 নম্বরে আমরা সবসময় শান্তির কথা বলবো, যাতে বিশ্বে কোথাও ঝগড়াঝাটি যুদ্ধ বিগ্রহ না হয়। জাস্টিসের কথা বলবো, যাতে কোথাও কোনো অন্যায় অবিচার হচ্ছে যাতে না হয় সেইটার কথা বলবো। আমরা বলবো স্ট্রংভাবে আমরা ইনস্টিটিউশনস দেখব, যেমন সরকার বা প্রশাসন যেন সেখানে ভালো থাকে, সেখানে যেন ফ্রি রাইডার্সরা বা করে খাওয়া পাবলিকরা শাসন না করে। আমরা একটা স্ট্রং ইনস্টিটিউশনাল সেট আপ যেন সব জায়গায় সমস্ত দেশে থাকে, সেইটা এনশিওর করব বাই 2030। হয়ে গেল 16টা। এবারে সবাই মিলে দাঁড়িয়ে পড়ো, ক্লাস শেষ হবে, জনগণ মন অধি করো এবং ক্লাস এখানে শেষ করো। সবাই মিলে বলো, আমরা সবাই মিলে শপথ নিচ্ছি পৃথিবীকে ভালো রাখবো এবং আমরা এই যে কাজগুলো যে সব আমরা এতক্ষণ বকবক করলাম, সব দেশ, পৃথিবীর সব দেশ আমরা একসাথে এক হয়ে সবাই মিলে কাজ করব। সবাই আমরা বন্ধু, কারণ পৃথিবী আমাদের সবার মা। এ পৃথিবী না ভারতের, না পাকিস্তানের, না বাংলাদেশের, না আমেরিকার, না রাশিয়ার, না চায়নার, এই পৃথিবী আমাদের সবার। তাই একে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। তাই সবাই মিলে একসাথে বলো যে আমরা একসাথে কাজ করব। 17 মানে হচ্ছে কি লেখা আছে? পার্টনারশিপ ফর অ্যাচিভ দিস গোল, অর্থাৎ সবাই মিলে একসাথে আমরা এক হয়ে এই 17টা লক্ষ্য ফুলফিল করব। সবাই এক না হলে, আজকে আমি করব, আমার পাশের প্রতিবেশী বাংলাদেশ সে নোংরা করবে, সে যদি বাজে কাজ করে, তাহলে প্রভাবটা, কারণ বাংলাদেশে যদি আজকে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি পোড়াতে থাকে, তাহলে তার ধোঁয়াটা তো আমার কলকাতাকেও নষ্ট করবে। তাহলে যদি সবাই সৌর বিদ্যুৎ ব্যবহার করি, তাহলে সবাই মিলে আমরা ইউজ করব। বাংলাদেশে যদি কেনার ক্ষমতা না থাকে, আমি দরকার হয় কিছু টাকা সাহায্য করব তাকে, যাতে তুমিও ভাই লাগাও, আমিও লাগাচ্ছি, যাতে করে অন্তত প্রকৃতিটা বাঁচে। তাহলে সবাই মিলে কাজ করলে সবার উন্নতি হবে। আজকে যে এলইডি লাইটের কথা চিন্তা করতো, আমরা তো এর আগে 100 ওয়াট 200 ওয়াটের বাল্ব জেলে মানে ইউজ করতাম। আমরা তো এলইডি লাইট ব্যবহার করিনি। ধর চায়নায় আবিষ্কার করেছে, ধরে নিলাম যে চায়নায় এলইডি ল্যাম্পটা প্রথম তৈরি করেছিল। চায়না যদি বলতো যে না আমি দেবো না, তাহলে তো পৃথিবীতে এত বিদ্যুৎ সাশ্রয় হতো না, তাই না? তাহলে আমাদেরকে যা টেকনোলজি আমরা ব্যবহার পাবো, সেই টেকনোলজিটা শেয়ার করতে হবে। যা টেকনোলজি আমরা আবিষ্কার করব, সেই টেকনোলজিটা এক্সচেঞ্জ করতে হবে, সবার সাথে শেয়ার করে নিতে হবে, ভাগ করে নিতে হবে। আজকে কোভিডের ভ্যাকসিন ইন্ডিয়া আবিষ্কার করলো। আজকে ইন্ডিয়া যদি বলতো না আমি শুধুমাত্র ইন্ডিয়ার লোকেদেরকেই এই ভ্যাকসিন দেবো, আর কাউকে এই টেকনোলজি শেখাবো না, এই ভ্যাকসিনের ফর্মুলা আমি কাউকে দেবো না। আজকে এই প্যান্ডেমিকটা তো গ্লোবাল প্যান্ডেমিক। এই গ্লোবাল প্যান্ডেমিকের হাত থেকে কি আমরা বাঁচতে পারতাম না? তাহলে এখানে সবাইয়ের কোঅপারেশান, সবাইয়ের সহাবস্থান, সবাইয়ের সাহায্য সহযোগিতার দরকার। তাহলে আমরা 17টা গোল এখানেই কমপ্লিট করলাম। ঠিক আছে, আমরা দুটো ক্লাসে টোটাল সাস্টেনেবল ডেভেলপমেন্টের সমস্তটাই পড়লাম। এবারে তোমাদেরকে যেটা হোম টাস্ক দেওয়া রইল, সেটা হচ্ছে এই 17টা ডেভেলপমেন্টাল গোল। আশা করছি এটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো, স্ক্রিনশটও তোমাদের নেওয়া রয়েছে। প্রত্যেকের যারা এই ক্লাসটা ফলো করলে স্ক্রিনশট টাইম টু টাইম তোমরা নিয়ে রাখছিলে তো? এই তো গন্ডগোল করে দিস এই সমস্ত। দাঁড়া, প্রথম থেকে এগুলো স্ক্রিনশট, আগের ক্লাসের স্ক্রিনশট নিয়ে রাখিস নি? এই তো ফার্স্ট ক্লাস হলো। না আমি আগের মানে ফার্স্টে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের যে পার্টটা যখন আমি টি ব্রেকে যাওয়ার আগে যেটা ক্লাস নিলাম, না স্যার স্ক্রিনশট না নিয়ে রাখলে অ্যাটেন্ডেন্সটা কিভাবে পাঠাবো? এগুলো তো কলেজের কাছে দিতে হয় না, ডকুমেন্টেশন দিতে হয় না। আর আমি তো ভিডিও চালাচ্ছি, আমি আর করতে পারি, করিনি। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, ঠিক আছে, তুই নিয়ে রাখ।
ঠিক আছে, আমি আবার একবার করে দিচ্ছি, মানে ওই কি বলে, 1 সেকেন্ড আমি একবার প্রথম থেকে দিয়ে রাখছি, দু একটা দিয়ে রাখ, দাঁড়া। স্ক্রিনশট নিয়ে রাখ। ঠিক আছে। তোরা ক্যামেরা অন করে স্ক্রিনশট নিতে পারিস, সেটা আরও ভালো হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল প্রথম ক্লাসটায় ছিল, আর দ্বিতীয় ক্লাসটায় আমরা যেটা করালাম সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল। এই প্রত্যেকটা স্লাইডের একটা করে স্ক্রিনশট নিয়ে রাখ। নিয়ে রেখেছিস? ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এখানেই শেষ হলো, ঠিক আছে? তো এরপরে আবার যখন ক্লাস নেব আমি ইনফর্ম করে দেবো। আমার তো বোধহয় উইকলি একটা করে ক্লাস দেওয়া আছে দেখলাম রুটিনে, সম্ভবত। যাই হোক, আমি হয়তো আরও একটা দুটো বেসিক ক্লাসও নিতে পারি। এর পরের ডেটে আমরা আরেকটা বিষয় টপিক পড়াবো, কন্টেম্পোরারি কোনো ইস্যুসের ওপরে বা আমাদের যা যা পার্ট রয়েছে সেগুলোর ওপরে। ওকে, থ্যাংক ইউ টু অল অফ ইউ। আজকে ক্লাসটা এখানেই এন্ড করছি। ওকে, থ্যাংক ইউ। না না, এখন চলছে, ক্লাসটা অন আছে। বাবু একটা চক নিয়ে আয় তো, তোর আমার ক্লাস করবো আরেকটা, এখনো ক্লাস শেষ হয়নি।